নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডি জোনে সকলকে স্বাগত। আরও একটা ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আমরা কিন্তু ইতিমধ্যেই চারবাক দর্শনের যে পোর্শনটুকু সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা শুরু করব জৈন দর্শন। যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরপর সিরিজগুলো করতে থাকো। এখনও যারা চারবাক দর্শনের পুরো চ্যাপ্টারটা দেখোনি, অবশ্যই এসএলএসটি ফিলোসফি যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু দেখে নাও। চারবাক দর্শনের পুরো ক্লাস কিন্তু করানো রয়েছে তোমাদের। আজকে থেকে শুরু হবে জৈন দর্শন। জৈন দর্শন নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে সবার আগে ভিডিওগুলি পাওয়ার জন্য। তো সোম বুধ শুক্র 3 দিন কিন্তু ক্লাস আমাদের রয়েছে। ঠিক রাত 8টার সময় কিন্তু আপলোড করা হবে ক্লাসগুলো। তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আসতে থাকবে একদম বিনামূল্যে। তোমাদের কিন্তু এসএলএসটির জন্য পুরো ফিলোসফির কোর্সটা করানো হবে একদম বিনামূল্যে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা কিন্তু জৈন দর্শন পড়াবো। জৈন দর্শন পড়তে গেলে আগে আমরা কিন্তু জৈন দর্শনের কিছু জেনারেল যে বিষয়গুলো সেটা আমাদেরকে দেখতে হবে। তো জৈন দর্শনের প্রতিষ্ঠাতা যদি আমরা বলতে যাই তাহলে জৈন দর্শনের কিন্তু কোনো রকমের প্রতিষ্ঠাতা ছিল না। বলা যায় যে জৈন দর্শনের কিন্তু 24 জন তীর্থঙ্কর ছিল। জৈন দর্শনের কজন তীর্থঙ্কর ছিল? জৈন দর্শনে কিন্তু 24 জন তীর্থঙ্কর ছিল। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, তাহলে কিন্তু পরে একসাথে পেতে সুবিধা হবে। তো জৈন দর্শনে 24 জন তীর্থঙ্কর ছিলেন। তাদের মধ্যে প্রথম হলেন ঋষভদেব আর শেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। এবার আমরা জানব এই জৈন শব্দের অর্থ কী এবং জৈন শব্দটি কীভাবে এসেছে। জৈন দর্শন যে বৌদ্ধ দর্শনের সমসাময়িক তা আজ কিন্তু প্রমাণিত। বৌদ্ধ দর্শন আর জৈন দর্শন কিন্তু একটি সমসাময়িক দর্শন। এবং এই জৈন শব্দটি অর্থ হচ্ছে, শব্দটি এসেছে দেখো জিন শব্দ থেকে, যা উদ্ভূত হয়েছে সংস্কৃত জি ধাতু থেকে, অর্থাৎ জয়লাভ করা বা জয়ী। যদি আমরা বলি যে জৈন দর্শন শব্দটি আমরা কোথা থেকে পাই এবং কোন ধাতু থেকে এসেছে, তাহলে কিন্তু আমরা এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। দেখো জৈন শব্দটি এসেছে জিন শব্দ থেকে, যা উদ্ভূত হয়েছে সংস্কৃত জি ধাতু থেকে, যার অর্থ হচ্ছে জয়লাভ করা বা জয়ী। তো আমরা বলতেই পারি জিন শব্দের অর্থ হচ্ছে জয়লাভ করা। এবং এটা যদি ইংলিশ মিনিং হয় তাহলে কিন্তু এই জৈন শব্দটি কনকিউরার থেকে এসেছে। তোমরা লিখে নাও CONQUEROR। কনকিউরার থেকে এসেছে, যার অর্থ কিন্তু জয় বা জয়লাভ করা। একজন মানুষ তার সমস্ত প্রকার ইচ্ছাকে জয়লাভ করেছে তাদেরকে কিন্তু জৈন বলা হয়। যে মানুষরা তার সমস্ত প্রকার ইচ্ছাকে জয়লাভ করেছে তাদেরকে কিন্তু জৈন দর্শন বলা হয়। আর এই জৈন দর্শনে কিন্তু 24 জন তীর্থঙ্কর রয়েছে। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হিসাবে কোনো নির্দিষ্ট নাম পাওয়া যায় না। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম রয়েছে ঋষভদেব বা আদিনাথ, এবং শেষ তীর্থঙ্কর হচ্ছে বর্ধমান বা মহাবীর। এবং মাঝে যে তীর্থঙ্কর রয়েছে তাদেরও কিন্তু সেভাবে উল্লেখ পাওয়া যায় না। তবে যে 23 জন তীর্থঙ্কর ছিলেন তাদের মধ্যে বর্ধমান মহাবীরের অব্যাহত পূর্ববর্তী তীর্থঙ্করের নাম মানে পার্শ্বনাথের কথা কিন্তু আমরা জানতে পারি। মানে 23 নম্বর যে তীর্থঙ্কর তিনি কিন্তু পার্শ্বনাথ। তো প্রথম যে তীর্থঙ্কর, পরপর তোমরা 24 জন তীর্থঙ্করের নামগুলো লিখে নাও। 1 নম্বর বা প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব বা আদিনাথ। 2 নম্বর তীর্থঙ্কর হচ্ছেন সম্ভবনাথ। আর 3 নম্বর তীর্থঙ্কর সুমতিনাথ। 4 নম্বর হচ্ছে সুপর্শনাথ। 5 নম্বর অজিতনাথ। 6 নম্বর অভিনন্দননাথ। 7 নম্বর হচ্ছে পদ্মপ্রভ। 8 নম্বর পুষ্পদণ্ড বা সুবুদ্ধিনাথ। 9 নম্বর হচ্ছে চন্দ্রপ্রভ। 10 নম্বর শীতলনাথ। 11 নম্বর শ্রেয়াংশুনাথ। 12 নম্বর হচ্ছে বসুপূজ্য। 13 নম্বর হচ্ছে
বিলসনাথ, 14 নম্বর হচ্ছে অনন্তনাথ, 15 নম্বর হচ্ছে ধর্মনাথ, 16 নম্বর হচ্ছে শান্তিনাথ, 17 নম্বর কুণ্ঠনাথ, 18 নম্বর হচ্ছে আরনাথ, 19 নম্বর মল্লিনাথ, 20 নম্বর মুনি সুব্রত, 21 নম্বর হচ্ছে নামিনাথ, 22 নম্বর নেমিনাথ, 23 নম্বর পার্শ্বনাথ এবং 24 নম্বর হচ্ছে বর্ধমান বা মহাবীর। তো এই 24 জন তীর্থঙ্করের নাম তোমরা পরপর লিখে নেবে, তাই কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে। তো তারপরে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে জৈন দর্শন সম্প্রদায়কে আমরা আবার দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায়, একটা হচ্ছে দিগম্বর সম্প্রদায়। দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে দুটো সম্প্রদায়ের নাম। জৈন দর্শনে জৈনদের মধ্যে কিন্তু দুটো সম্প্রদায় ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শ্বেতাম্বর আর একটা হচ্ছে দিগম্বর। দুটি সম্প্রদায় কিন্তু ছিল। তো যারা শ্বেতাম্বর তারা দিগম্বর এবং শ্বেতাম্বর। দিগম্বর সম্প্রদায় জৈনদের আচার আচরণ কঠোরভাবে মেনে নেওয়ার পক্ষপাতী ছিলেন। যারা দিগম্বর ছিলেন তারা কিন্তু নগ্ন ছিলেন, কারণ তারা কোনো পোশাক পরিধান করতেন না। তারা কঠোর আচার আচরণকে কিন্তু মেনে চলতেন। কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায় এই ব্যাপারে অনেক বেশি পরিমাণে উদার ছিলেন। তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন এবং তারা কিন্তু এত কিছু কঠোর মনোভাবী ছিলেন না। তারা এইসব আচার আচরণের ব্যাপারে একটু উদার ছিলেন। বর্ধমান বা মহাবীর দিগম্বর ছিলেন আর পার্শ্বনাথ হলেন শ্বেতাম্বর সম্প্রদায়। তো এখানে যদি বলা হয় যে বর্ধমান বা মহাবীর আর পার্শ্বনাথ কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, তাহলে কিন্তু তোমাদের বলতে হবে যে বর্ধমান বা মহাবীর দিগম্বর ছিলেন, দিগম্বর সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন, আর যারা পার্শ্বনাথ তারা কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায় ছিলেন। দিগম্বররা বলতে নারীদের মোক্ষ লাভ কিন্তু সম্ভব নয়। দিগম্বররা যেহেতু কঠোরভাবে মেনে চলতেন তাদের আচার আচরণ, এবং তারা বিশ্বাস করতেন যে নারীদের পক্ষে কিন্তু মোক্ষ লাভ সম্ভব নয়। এইগুলো কিন্তু দিগম্বর সম্প্রদায় বলেছেন। এদিক থেকে কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়রা একটু উদার মনোভাবী ছিলেন। এবার আমরা জৈন দর্শনের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থাবলীগুলি আলোচনা করব। দেখো একটু নিচের দিকে যায় তাহলে কিন্তু এখানে গ্রন্থগুলোর নাম আমরা পাবো, সেগুলো এবার আমরা দেখে নেব। জৈন দর্শনের উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে মনে করা হয় জৈন দর্শনের 84টি গ্রন্থ রয়েছে। তার মধ্যে 41টি সূত্র গ্রন্থ রয়েছে, 12টি রয়েছে প্রকীর্ণ বা ভাষ্য গ্রন্থ, আর একটি রয়েছে মহাভাষ্য গ্রন্থ। আর বাকি যে সমস্ত গ্রন্থগুলি ছিল সে কিন্তু অশ্রেণীভুক্ত গ্রন্থ নামে পরিচিত ছিল। তাহলে আমরা যদি বলি যে জৈন দর্শন সম্প্রদায়ের গ্রন্থ সংখ্যা কটি, তাহলে তোমাদের কিন্তু এখানে মনে রাখতে হবে যে 84টি গ্রন্থকে আমরা পাই। 84টি গ্রন্থ রয়েছে, তার মধ্যে 41টি ছিল সূত্র গ্রন্থ, 12টি ছিল ভাষ্য গ্রন্থ, একটি ছিল মহাভাষ্য, আর বাকি যেই সমস্ত গ্রন্থগুলি ছিল সেগুলো কিন্তু অশ্রেণীভুক্ত গ্রন্থ। এবার দেখো যে গ্রন্থগুলি রয়েছে সেগুলো নিচে উল্লেখ রয়েছে। যে শ্বেতাম্বরদের গ্রন্থগুলি হচ্ছে উমাস্পতির তথার্থিগম সূত্র, যেটা হচ্ছে উমাস্পতির তথার্থিগম সূত্র। তারপর দেখো রয়েছে সিদ্ধসেন দিবাকরের ন্যায় অবতার, সিদ্ধসেন দিবাকরের ন্যায় অবতার, হরিভদ্র সুরীর স্বরদর্শন সমুচ্চয়, মেরুতুঙ্গের স্বরদর্শন বিচার। দিগম্বরদের মধ্যে প্রধান দার্শনিক গ্রন্থগুলি হচ্ছে কুণ্ডাচার্যের 50টি কায়সার, তারপরে বিদ্যানন্দের দেখো রয়েছে জৈন শ্লোক বার্তিক, গুণভদ্রের আত্মানুশাসন, তারপরে অমিতচন্দ্রের তথার্থসার, পুরুষার্থ সিদ্ধ পাই, তারপরে মেনিচন্দ্রের দ্রব্য সংগ্রহ,
মল্লী সেনের স্যাদবাদ মঞ্জুরি, দেবসুরি রয়েছে প্রমাণ নয়, তত্ত্বালঙ্কার, তারপরে হেমচন্দ্রের যোগ শাস্ত্র। এগুলি হচ্ছে দিগম্বর সম্প্রদায়। যেহেতু এখানে দুটি সম্প্রদায় বিভক্ত রয়েছে, একটা শ্বেতম্বর সম্প্রদায় এবং দিগম্বর সম্প্রদায়। তো শ্বেতম্বর সম্প্রদায়ে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে উমাস্পতি, তথার্থদিগম সূত্র, তারপরে সিদ্ধ সেন দিবাকরের ন্যায় অবতার, তার হরিভদ্র সুরীর স্বরদর্শন সমুচ্চয়, মেরুতঙ্কে স্বরদর্শন বিচার, এগুলো হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায়ের প্রধান গ্রন্থ। আর দিগম্বর সম্প্রদায় যেগুলি উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে মেনীচন্দ্রের দ্রব্য সংগ্রহ, মল্লীনাথের স্যাদবাদ মঞ্জুরি, তারপরে গুণভদ্রের আত্মানুশাসন, হেমচন্দ্রের যোগশাস্ত্র আর অমিতচন্দ্রের তত্ত্বার্থ সার। এগুলি হচ্ছে দিগম্বর সম্প্রদায়ের উল্লেখযোগ্য গ্রন্থ। এগুলো কিন্তু আমরা পাই। এরপরে আমরা যেগুলি দেখব সেটা হচ্ছে জৈন দর্শনের জ্ঞান সম্পর্কে, এবং জৈনরা তার জ্ঞানকে কয়টি ভাগে ভাগ করেছে এবং কি কি রয়েছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবার তার আগে দেখো জৈন দর্শনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। জৈনদের দার্শনিক দৃষ্টিভঙ্গিকে সাধারণভাবে প্রচলিত বস্তু স্বাতন্ত্র্যবাদ বলা হয় এবং বহুত্ববাদও কিন্তু বলা হয় জৈন দর্শনকে। প্রত্যক্ষের বিষয় সৎ এবং তারা সংখ্যায় অনেক। মূল তত্ত্ব দুটি, কারণ জৈন দর্শনে দুটি মূল তত্ত্ব স্বীকার করেছে, একটা জীব, একটা হচ্ছে অজীব। জীবের দেহ যত অপূর্ণই হোক না কেন প্রত্যেক জীবের আত্মা আছে। তাই জৈন নীতিতত্ত্বে অহিংসা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। জৈন মতবাদের কয়েকটি বৈশিষ্ট্য অন্য সব মতবাদের প্রতি শ্রদ্ধা। এই দৃষ্টিভঙ্গি থেকেই তারা একান্তবাদ প্রত্যাখ্যান করে অনেকান্তবাদ সমর্থন করেছে। তো জৈন দর্শন কিন্তু বহুত্ববাদী দর্শন এবং বস্তু স্বাতন্ত্র্যবাদ। তারা তাদের মূল তত্ত্ব জীব এবং অজীব, তারা জীব আর অজীবের যে কনসেপ্ট সেটা কিন্তু তারা স্বীকার করেছেন। এবার আমরা জৈন জ্ঞান তত্ত্ব, আমরা জ্ঞান কিভাবে পাই। এখানে কিন্তু জৈন মতে জ্ঞান 5 প্রকার: মতি, শ্রুতি, অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। এর মধ্যে কয়েকটি ভাগ রয়েছে, কারণ যদি আমরা দেখতে যাই জৈনরা 5 প্রকার জ্ঞান স্বীকার করেছেন এবং এটিকে 2 ভাগে ভাগ করেছে। যদি বলে যে জৈনরা কয়টি জ্ঞান স্বীকার করেছেন তাহলে কিন্তু আমরা বলবো সেটা 5 প্রকার জ্ঞান স্বীকার করেছেন: মতি, শ্রুতি, অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। এবং এগুলি কিন্তু 2 ভাগে ভাগ করা হয়, একটা অপরোক্ষ জ্ঞান, একটা পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান কোনগুলো আর অপরোক্ষ জ্ঞান কোনগুলো? অপরোক্ষ জ্ঞানকে আবার তিনটি জ্ঞান এই অপরোক্ষ জ্ঞানের মধ্যে রয়েছে। অপরোক্ষ জ্ঞান হচ্ছে অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান, আর পরোক্ষ জ্ঞান হচ্ছে মতি আর শ্রুতি। মতি আর শ্রুতিকে বলা হয় পরোক্ষ জ্ঞান, আর অপরোক্ষ জ্ঞান বলা হয় অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞানকে। এবার আমরা জানবো পরোক্ষ জ্ঞান বা এই জ্ঞান কি এবং কেন আমরা একে পরোক্ষ জ্ঞান বলবো। পরোক্ষ জ্ঞান হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় ও মনের সাহায্যে যে জ্ঞান পাওয়া যায় তাকে বলা হয় মতি জ্ঞান। যেগুলো আমরা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারি সেগুলো হচ্ছে মতি জ্ঞান। যেমন ইন্দ্রিয়ের সঙ্গে ঘটের সন্নিকর্ষের ফলে ঘটের যে প্রত্যক্ষ জ্ঞান হয় তাকে বলা হয় মতি জ্ঞান। অপর ব্যক্তির কাছে শ্রবণ করে এবং লিখিত গ্রন্থ পাঠ করে যে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় শ্রুতি জ্ঞান। মতি জ্ঞান শ্রুতি জ্ঞানের পূর্ববর্তী, কারণ মতি জ্ঞানে বস্তুর সঙ্গে পরিচয় ঘটে এবং বস্তুর বর্ণনা শ্রবণ করেই শ্রুতি জ্ঞানের উৎপত্তি হয়। তাহলে পরোক্ষ জ্ঞানের মধ্যে কিন্তু পড়ছে মতি আর শ্রুতি জ্ঞান। মতি জ্ঞান কোনগুলো? যেগুলো আমরা পঞ্চ ইন্দ্রিয় ও মনের সাহায্যে যে জ্ঞানগুলো পাই তাকে বলা হয় মতি জ্ঞান। যেমন ইন্দ্রিয়ের সঙ্গে ঘটে যে সন্নিকর্ষের ফলে ঘট প্রত্যক্ষের জ্ঞান হলো সেটা হচ্ছে মতি জ্ঞান। এদিকে শ্রুতি জ্ঞান কোনগুলো? অপর ব্যক্তির কাছে শ্রবণ করে এবং লিখিত গ্রন্থ পাঠ করে যে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় শ্রুতি জ্ঞান। ধরো কোনো একটি ব্যক্তি তার মতিজ্ঞান হয়েছে, মতিজ্ঞানের ফলে তার সেই ধরে নিলাম যে অন্য একজনের তার ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষের ফলে ঘটের
প্রত্যক্ষ হয়েছে এবং ঘটের জ্ঞান হয়েছে। সে এসে তোমাকে সেই জ্ঞানের কথা বলছে, তোমার শুনে শুনে যে জ্ঞানটা হবে সেটা কিন্তু শ্রুতি জ্ঞান। আবার তারপরে যদি কোনো লিখিত গ্রন্থ পড়ে যদি তোমার জ্ঞান হয় সেটাও কিন্তু শ্রুতি জ্ঞান। তাই এখানে বলেছে মতি জ্ঞান শ্রুতি জ্ঞানের পূর্ববর্তী, কারণ মতি জ্ঞানে বস্তুর সঙ্গে পরিচয় ঘটে এবং বস্তু বর্ণনা শ্রবণ করেই শ্রুতি জ্ঞান হয়। তাহলে বলতে পারি যে মতি জ্ঞানে বস্তুর সঙ্গে পরিচয় হয় আর শ্রুতি জ্ঞানে বস্তুর বর্ণনা শ্রবণ করতে হয়। এদিকে অপরোক্ষ জ্ঞান কোনগুলি? অপরোক্ষ জ্ঞান হচ্ছে অবধি, মনোপর্যায় এবং কেবল জ্ঞান। অবধি, মনোপর্যায়, কেবল এই তিনটি জ্ঞানকে এক্সট্রা সেন্সারি বা এক্সট্রা অর্ডিনারি নলেজও কিন্তু বলা হয়। এই তিনটি জ্ঞান আমাদের ইন্দ্রিয়ের ওপর নির্ভর করে না, তাই একে এক্সট্রা সেন্সার বা এক্সট্রা অর্ডিনারি নলেজ বলা হয়। দেখো এখানে রয়েছে, দেখে নাও। তো এবার আমরা জানবো যে এই অবধি জ্ঞান কোনগুলি। দেখো অবধি জ্ঞানের কথা যদি আমরা বলি, এখানে আমরা দেখতে পাবো যখন কোনো ব্যক্তি কর্মকে অংশত বিনষ্ট করছে এবং কর্মের প্রভাব থেকে কিছুটা মুক্ত হয়েছে, তখন তার দূরবর্তী স্থান ও কালস্থিত বস্তু যে সাক্ষাৎ প্রত্যক্ষ হয় তাকে কিন্তু অবধি জ্ঞান বলা হয়। এই সাক্ষাৎ জ্ঞানের বস্তু যেহেতু সীমিত, তাই এই জ্ঞানকে অবধি জ্ঞান বা লিমিটেড নলেজ বলা হয়। দূরস্থিত বস্তুর প্রত্যক্ষ ও দূরস্থিত শব্দের শ্রবণ অবধি জ্ঞানের ক্ষেত্র হয়। তো সাধনা বা অতীন্দ্রিয় শক্তির প্রভাব কোনো ব্যক্তির কর্ম যখন অংশত বিনষ্ট হয় এবং সে কর্মপ্রভাব থেকে কিছুটা মুক্ত হয়ে অতীত ভবিষ্যৎ দূরবর্তী ও সূক্ষ্ম বিষয়ে জ্ঞান লাভ করতে সমর্থন হয়, তখন এই জ্ঞানকে বলা হয় অবধি জ্ঞান। অবধিকে কিন্তু বলা হয় ক্লিয়ার ভয়েন্সও বলা হয়, অবধি ইজ ক্লিয়ার ভয়েন্স, এটাও কিন্তু বলা হয়। মনোপর্যায় জ্ঞানগুলি কোনগুলি? মনোপর্যায় জ্ঞান যখন কোনো ব্যক্তি সরাসরিভাবে অন্য ব্যক্তির মানসিক অবস্থা সমূহ যেমন সুখ, দুঃখ, ভাবনা, চিন্তা ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে, তখন সেই জ্ঞানকে বলা হয় মনোপর্যায় জ্ঞান। মনোপর্যায় জ্ঞানকে কিন্তু বলা হয় টেলিপ্যাথি জ্ঞানও কিন্তু বলা হয়। যখন এখানে লেখা আছে টেলিপ্যাথি, মনোপর্যায় জ্ঞান হলো অন্যের চিন্তা বিষয়ে সাক্ষাৎ জ্ঞান, যেমন অপরের চিন্তা পঠনের ক্ষেত্রে হয়। এগুলো কিন্তু মনোপর্যায় জ্ঞান এবং একে বলা হয় মনোপর্যায় ইজ টেলিপ্যাথি। যখন কোনো ব্যক্তি সরাসরিভাবে অন্য ব্যক্তির মানসিক অবস্থা সমূহ যেমন দুঃখ, সুখ, ভাবনা, চিন্তা ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করেন, তখনই কিন্তু এই মনোপর্যায় জ্ঞান হয়। এবার রয়েছে যে কেবল জ্ঞান হলো অবধি মনোপর্যায় হয়েছে। আবার কেবল জ্ঞান কি? কেবল জ্ঞানটা কি? কর্মবন্ধনমুক্ত সিদ্ধ পুরুষ সকল জ্ঞানের অধিকারী হওয়ার দরুন সকল বিষয় এবং সকল প্রকার সাক্ষাৎ জ্ঞানের অধিকারী হন। এই জ্ঞানকে বলা হয় কেবল জ্ঞান। কেবল জ্ঞান কোনো দেশ বা কালের সীমানার দ্বারা সীমাবদ্ধ নয়। কেবল জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছে এবং পরিপূর্ণ আত্মোপলব্ধি ঘটেছে এমন শুদ্ধ আত্মার ক্ষেত্রেই এমন জ্ঞান লাভ করা সম্ভব। এই জ্ঞান শুদ্ধ, পরিপূর্ণ ও অসীম জ্ঞান। কেবল জ্ঞান ইজ omniscience নলেজ। এনে কি বলা হয়েছে দেখো, যখন আত্মা থেকে সমস্ত কর্ম বিযুক্ত হয়, যখন জ্ঞান লাভের কোনো বাধা থাকে না, শুধুমাত্র দেশ, কাল, বস্তুর কোনো বাধা থাকে না, জীব সর্বজ্ঞ হয়, মানে সমস্ত জ্ঞান তার হয়ে গেছে এবং সে সিদ্ধ পুরুষ হিসাবে বিবেচিত হচ্ছে, তাকে কিন্তু কেবল জ্ঞান বলা হয়। জ্ঞানের একদম চরম পর্যায়ে সে পৌঁছে গেছে এবং এটাই হচ্ছে কেবল জ্ঞানই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ জ্ঞান, যেটা কর্মবন্ধন থেকে মুক্ত করে মানুষকে এবং তার আত্মোপলব্ধি করতে সাহায্য করে। তাই এই জ্ঞান শুদ্ধ, পরিপূর্ণ এবং অসীম জ্ঞান। একে বলা হয় কেবল ইজ omniscience নলেজ। তো এই টার্মগুলো কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এই তিন প্রকার জ্ঞানকে প্রকৃত প্রত্যক্ষ জ্ঞান বা ইমিডিয়েট নলেজ, পার এক্সিলেন্স বা পারমার্থিক প্রত্যক্ষ জ্ঞান, এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা সেন্সারি
পার্সপেকশন বলা হয়। এগুলি ছাড়াও জৈনরা আরও দুটি পরোক্ষ বা ব্যবহারিক প্রত্যক্ষ জ্ঞান স্বীকার করেছেন, সেগুলো হচ্ছে মতি ও শ্রুতি। জ্ঞানের আবরণের ক্ষয় হলে বাহ্য ইন্দ্রিয় বা মনের দ্বারা যে জ্ঞান বা মনন তাই হচ্ছে মতি। একে আপেক্ষিকভাবে প্রত্যক্ষ জ্ঞান বলা গেলেও এই জ্ঞান পরোক্ষ জ্ঞান, যেহেতু এই জ্ঞান বাহ্য ইন্দ্রিয় বা মনের দ্বারা হওয়ায় ইন্দ্রিয়ের ওপর নির্ভরশীল। এই অর্থে বাহ্য ও মানস প্রত্যক্ষ, স্মৃতি, প্রত্যাভিকা, অনুমিতি মতি জ্ঞানের অন্তর্ভুক্ত। আগেই বলেছি মতি জ্ঞান এবং শ্রুতি জ্ঞানটা কি, এবং শ্রুতি জ্ঞানটা হচ্ছে অন্যের জ্ঞান শুনে যে জ্ঞান তোমার হচ্ছে বা কোনো গ্রন্থ পাঠ করে যখন তোমার জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে শ্রুতি জ্ঞান। এছাড়া জৈন দার্শনিকেরা তিনটি প্রমাণ স্বীকার করেছেন, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তারা কিন্তু তিনটি প্রমাণ স্বীকার করেন। এর আগে আমরা যদি চার্বাক দর্শন দেখি, তারা কিন্তু একটি প্রমাণই স্বীকার করেছেন, শুধু প্রত্যক্ষ ছাড়া কিন্তু তারা কোনো প্রমাণ স্বীকার করেনি। এখানে কিন্তু জৈন দার্শনিকেরা তিনটে প্রমাণ স্বীকার করেছেন, একটা প্রত্যক্ষ, অনুমান, একটা শব্দ। তো এই তিনটে প্রমাণের দ্বারা তাদের যে সমস্ত জ্ঞান হয় সেগুলো তারা আলোচনা করেছেন তাদের দার্শনিক চিন্তাভাবনায়। তো এই ছিল আজকের ছোট্ট একটা ক্লাস, একটা সাধারণ দিক আলোচনা করলাম জৈন দর্শনের। পরবর্তী ক্লাসে পরের যে সমস্ত দিকগুলি রয়েছে, জৈন অধিবিদ্যা, তার অনেকান্তবাদ, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এই বিষয়গুলো কিন্তু বারবার দেখতে থাকবে, খাতায় নোট ডাউন করবে। সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।